আমাদের প্রথম ঘটনায়, যে ঘটনাটি আমরা শুনবো আমাদের এখানে আফনান ভাই আছেন তার মুখ থেকে। তো চলে যাচ্ছি আমাদের আজকের ভূত এফএম এর প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান বলছি। আজকে আমারও মন খারাপ রাসেল ভাই, যে লাকি আখন্দের মতো একজন লিজেন্ডারি শিল্পী আমাদের থেকে চলে গেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং ওনার সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আজকে আমি আমার প্রথম স্টোরিটা বলতে চাচ্ছি। আসলে আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এটা একজন ট্রেন চালক, মানে ট্রেন ড্রাইভার। এই পেশাটাই খুব অদ্ভুত, তাই না? মানে এবং এই ধরনের যারা ট্রেন চালান তাদের সাথে আমাদের কথা, দেখা, যোগাযোগ সবকিছুই অনেক কম হয়। তো আমি আপনার দুটো ঘটনা আছে, এই জন্য আমি আপনাকে তখন বলিনি, এখন বললাম যে এই জন্য আমি এই ঘটনাটা আগে বলতে বললাম। একটু ডিফারেন্ট টাইপের একটা মানুষের কাছ থেকে এই ঘটনাটা পাওয়া। তো উনি 1978 সালে প্রথম রেলওয়েতে সরকারি মানে চাকরিতে যোগ দেন রেলের ড্রাইভার হিসাবে। তো উনি প্রথম ওনার জবটাই ছিল যে ঢাকা থেকে খুলনাগামী যে ট্রেনটা ছিল, উনি ঢাকা থেকে খুলনায় ট্রেনটা চালিয়ে আসতেন আর কি। তো উনি বিবাহ করেন 1981 সালে, আমাকে যেভাবে বলেছেন আর কি। উনি 81 সালে বিবাহ করেন, 83 সালের দিকে ওনার একটা ছেলে সন্তান হন এবং 2.5 বছর বয়সে ওনার ছেলে সন্তানটা মারা যান নিউমোনিয়া আক্রান্ত হয়ে। তো এটা মারা যাওয়ার পর উনি খুবই মানে স্বাভাবিকভাবেই প্রথম সন্তান মারা গেছে, খুবই শোক পান আর কি। তো উনি এর মধ্যেই মানে মারা যাওয়ার পরেই ওনার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে, যেটা আজকে আমাদের যে ঘটনাটা আর কি। তো উনি মারা যাওয়ার প্রথম 3-4 মাস বেশ স্বাভাবিক ছিলেন, কোনো সমস্যা হয়নি। 3-4 মাস পর থেকে উনি রাত্রে স্বপ্ন দেখতে থাকেন ওনার এই সন্তানকে। স্বপ্নে দেখছেন যে ওনার সন্তান ওনার সাথে খেলাধুলা করছে, গল্প করছে, কথা বলছে, এরকম উনি স্বপ্ন দেখতে থাকেন। তো একদিন হঠাৎ উনি স্বপ্নে দেখেন ওনার সন্তান খেলতে খেলতে হঠাৎ ওনার গলা মানে চেপে ধরেছে। আচ্ছা। তো চেপে ধরার সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে উনি খুব পানি তেষ্টা অনুভব করেন। তো উনি ওনার স্ত্রীর পাশে শুয়েছিলেন, ঘর অন্ধকার ছিল। তো উনি ডিম লাইটের যে আলো ছিল ওখানে পাশে পানি জগ রাখা ছিল, উনি সেখানে গিয়ে 1 গ্লাস পানি পান করেন। পানি পান করে যখনই আবার শুতে যাবেন বিছানায়, তখন দেখেন ওনার ওই সন্তানটা ঠিক বিছানার মাঝখানে বসে আছে এবং বসে 2 হাত সামনের দিকে এগিয়ে দিয়েছে, বাবা আমাকে কোলে নাও বলছে। তখন ওনার না ওই সময় আর কোনো সেন্স কাজ করছিল না যে ওনার সন্তান যে মারা গেছে। হঠাৎ করে ওনার ওই সন্তানকে দেখে কোনো সেন্স কাজ করছিল না। ওনার সন্তানকে উনি কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে সন্তান বলছে, বাবা আমাকে ছাদে নিয়ে চলো, আমি ছাদে যাব, তোমার সাথে খেলবো। আসলে তখন যে এত রাত হয়েছে ওনার ওইটাও উনি ভুলে গেছেন। উনি ওনার সন্তানকে নিয়ে ছাদে চলে গেছেন, ছাদে গিয়ে খেলাধুলা করেছেন। আবার একটা সময় ছেলে বলেছে যে বাবা চলো এখন ঘুমাবো। উনি আবার ওই সন্তানকে নিয়ে এসে শুয়ে পড়েছেন। কিন্তু সকাল যখন হয়েছে, এই যে রাত্রে এত ঘটনা যে ঘটেছে উনি একদম বেমালুম ভুলে গিয়েছিলেন এবং উনি পরে কিভাবে মনে করেছেন সেটাও আমরা বলবো গল্পের সেটা পর্যায়ে এসে। উনি সকালে সেটা বেমালুম ভুলে যান, কিছুতেই মনে করতে পারেন না রাতে কি ঘটনা ঘটেছে। এরকম প্রায় প্রতি রাতেই ঘটতে থাকে, কিন্তু উনি সকালে ভুলে যান সেটা। ওনার স্ত্রী এটা বেশ কিছুদিন যাবৎ ফলো করেছেন যে উনি রাত্রেবেলা উঠে কোথাও যেন চলে যান এবং আবার বেশ আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার ফিরে আসেন। তখন স্ত্রী ওনাকে জিজ্ঞেস করছে তুমি রাত্রেবেলা কোথায় যাও? তখন উনি বলে কই রাত্রে তো আমি কোথাও যাই না। তখন বলছে না তুমি যাও, এরকম ঝগড়াঝাটি হয়েছে, কোথায় যাও? তখন উনি সেটা অস্বীকার করেন। তাই স্ত্রীর মনে খুব সন্দেহ হয়েছে ঘটনা কি, সে রাত্রে কোথায় যায় এবং আমাকে বলে না। একদিন স্ত্রী মানে ঘুমিয়েছিল যখন, তো উনি ওই একই ঘটনা কিন্তু ওই যে ওনার সন্তানকে দেখেছে, সন্তানকে নিয়ে উনি বাইরে যাবেন, দেখে যে পাশে ঘুমিয়ে আছে সন্তান, ওই সন্তান উঠে নিয়ে বাইরে যাবেন। ওনার স্ত্রী এটা ফলো করেছে, কিন্তু দেখেছে তার সাথে কেউ নাই, দেখেছে ওনার স্বামী কোথায় যেন বাইরে যাচ্ছেন। আচ্ছা। উনি কিছুক্ষণ পরে ওনার ওনার পিছু নেন আর কি, পিছু নিয়ে দেখে যে উনি ছাদে চলে যাচ্ছেন, বাড়ির ছাদে। তো ছাদে গিয়েছেন। তো উনি যখন পরে গিয়েছেন সাথে সাথে উনি যেই ঘটনাটি দেখেছেন এটা আসলে ওনার স্ত্রী দেখার জন্য আসলে প্রস্তুত ছিলেন না। দেখে ওনার স্বামী ওনার ওই ছোট সন্তান যে 2.5 বছরের সন্তান যে মারা গেছে সেই সন্তানকে নিয়ে খেলাধুলা করছে ছাদের উপরে। উনি ওই জিনিসটা দেখার সাথে সাথে চিৎকার দেন। চিৎকার দেওয়ার সাথে সাথে ওনার স্বামীর মানে হুঁশ ফিরে আসে। তখন হুঁশ ফিরে বলে যে কি ব্যাপার, আমি ছাদে কেন? ওনার স্বামী তখন বলছে আমি ছাদে কেন? তখন স্ত্রী বলে যে এই যে তুমি এতক্ষণ আমাদের ওই বাবুর সাথে খেলছিলা। বলে কই, আমি কোথায় খেলছিলাম?
আমি ছাদে কেন, উনি কিছুদিন সেটা মনে করেন। পরে যখন বলেছে এতদিন যে ঘটনাগুলো ঘটেছে, তখন ওনার মনে আসছে যে হ্যাঁ আসলে আমি এরকম স্বপ্ন দেখতাম, আমি প্রতি রাত্রে দেখতাম আমার সন্তান আমার পাশে ঘুমিয়ে আছে, সে আমাকে বলে যে চলো বাবা ছাদে গিয়ে খেলাধুলা করব। তখন ওনার এই সব ঘটনা তখন ওনার মনে, তখন উনি বলেন যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। তো যাই হোক, ওনার স্ত্রীও খুব ভয় পান, এবং তারপরে ওনারা বেশ পাশের এক মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে একটু ঝাড়ফুঁক নিয়ে আসেন, পানি পড়া নিয়ে আসেন, যাতে করে পরবর্তীতে ঘটনা না ঘটে। কিন্তু রাসেল ভাই এরপরে ওনার সাথে আরো সাংঘাতিক ঘটনা ঘটা শুরু করে। যারা বেসিক্যালি ঈশ্বরদী থেকে হার্ডিন্স ব্রিজ পার হয়েছেন, লিসেনারদের মধ্যে যারা, তারা জানেন ঈশ্বরদী থেকে হার্ডিন্স ব্রিজ পার হওয়ার সময়, ঈশ্বরদী পার হওয়ার পরপরই হার্ডিন্স ব্রিজ তো মাটি থেকে অনেক উঁচু, ওই উঁচু করার জন্য তো মাটি ফেলে ফেলে ওই মাটি থেকে অনেক উঁচু করতে হয় রাস্তাটা। এবং হার্ডিন্স ব্রিজ যাওয়া ওঠার জন্য যে রেল লাইনের পথটা, এটা কিন্তু মাটি থেকে অনেক উঁচু। যারা জানেন ওইদিকে গিয়েছেন তারা দেখেছেন। উনি ঈশ্বরদী থেকে যখন ট্রেন নিয়ে হার্ডিন্স ব্রিজের দিকে আসছিলেন, তখন হার্ডিন্স ব্রিজ থেকে মানে হয়তো বা 1-1.5 কিলোমিটার আগে হঠাৎ উনি দেখছেন রেল লাইনের মাঝখানে ওনার ওই সন্তানটা দাঁড়িয়ে আছে, এবং ওনার ওই সন্তানটার মাথাটা না অস্বাভাবিক রকমের বড়, মানে অনেক বড় মাথা, এরকম মাথা হওয়ার কথা নাই, অনেক বড় মাথা। তো এটা দেখে উনি ওনার পাশের ড্রাইভারকে বলেন, ভাই দেখেন তো, কারণ আমরা জানি রেলে কিন্তু 2জন ড্রাইভার থাকে, তো পাশের ড্রাইভারকে বলেন, ভাই দেখেন তো সামনে আপনি কিছু দেখতে পাচ্ছেন? উনি বললেন, না আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন বলে যে, ভাই সামনে আমি একজন মানুষ দেখতে পাচ্ছি, ট্রেনের গতি তো কম, আমি কি থামাবো? বলে, না এখানে কোনো মতেই থামানো যাবে না, একে তো এখানে ডাকাতের ভয় আছে, দ্বিতীয় কথা এই মুহূর্তে হঠাৎ করে গাড়ি থামালে একটা বগি যদি ওখানে লাইনচ্যুত হয়, তাহলে একটা বগি যদি কাত হয়ে যদি এক পাশে পড়ে যায়, ট্রেনের প্রত্যেকটা বগিটা একটার সাথে একটা লাগানো থাকে, তাহলে ট্রেনটা কিন্তু অনেক নিচে গিয়ে পড়বে, এবং পৃথিবীর ইতিহাসে একটা স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটবে আর কি। উনি থামাতে চেয়েছিলেন, কিন্তু ওই পাশের ড্রাইভার থামাতে দেননি। কেন উনি থামাতে চেয়েছেন এই কারণে, হয়তো আমার সন্তান, ওই যে ওই ওনার একটা আবেগ কাজ করছিল, হয়তো আমার সন্তান, কেন ওই সময় ওনার সেন্স কাজ করছিল না আর কি। তো উনি ট্রেনটা থামাতে দেন নাই পাশের ড্রাইভার, ট্রেনের গতিতে চলে গেছে। উনি ভেড়ামারা স্টেশনে যাওয়ার পরে ওখানকার যে স্টেশন মাস্টার ছিলেন, তাদের ট্রেন থেকে নেমে ওনাকে বলেছেন যে আপনি একটু ঈশ্বরদী এবং পাকশি স্টেশনে একটু খবর নিয়ে দেখেন এই 2 জায়গার মাঝখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, এবং এই রিপোর্টটা পোড়াদা স্টেশনে পাঠিয়ে দেন, আমি পোড়াদা ট্রেন নিয়ে গেলে আমি ওখান থেকে রিপোর্টটা নিব। এবং উনি যখন পোড়াদা স্টেশনে যান, পোড়াদা স্টেশন মাস্টারের কাছ থেকে খবরটা নিতে যান, এবং পোড়াদা স্টেশন মাস্টার বলে যে না, আজকে এবং এই রাত্রেবেলা কিছুক্ষণের মধ্যে এখানে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ওখানে পুলিশরা গিয়েছিল, স্টেশন মাস্টার নিজে গিয়েছিলেন এইটুকু জায়গার মধ্যে, এখানে কোনো ধরনের কোনো দুর্ঘটনার আলামত নাই, এবং এত রাত্রে ওইখানে মানে বাচ্চা আসার তো প্রশ্নই আসে না, এরকম বলেছে। তো যাই হোক, বলেছে আপনি হয়তো চোখে ভুল দেখেছেন, এটা এখানেই শেষ করে দেন, এটা নিয়ে আর মানে কথাবার্তা বাড়ানোর দরকার নেই, কারণ এতে করে ওনার ক্যারিয়ারে একটা সমস্যা সৃষ্টি হতে পারে। উনি এই বিষয়টা চেপে যান, আর কোনো কথা বলেন নাই। রাসেল ভাই, উনি যখনই মানে ঢাকা থেকে এই রাত্রে খুলনার ট্রেনটা চালিয়ে আসতেন, ওই সেম জায়গায় ওনার ওই সন্তানটাকে দেখতে পেতেন। মাই গড। এবং ওই যে বিশাল বড় মাথা, মানে স্বাভাবিক নাই কিন্তু, মানে অনেক বড় মাথা, না বুঝতে পারছি। তো এরকম দেখতে পেতেন। উনি একদিন স্বপ্নে দেখলেন ওনার ওই সন্তানটা, ওই সময় উনি আগে যে সন্তানকে দেখতেন স্বপ্নের ভিতরে কোলে নিয়ে খেলা করছেন, তো এইবার ওই সন্তানকে ওই মাথাটা বড় অবস্থায় দেখতে পেন। খুব রাগেশ্বরে ওই সন্তানটা বলছে যে বাবা তুমি আমার উপর দিয়ে ট্রেনটা চালিয়ে দিতে পারলে, তো তুমি তো আমাকে আর ভালোবাসো না, আমার ভালোবাসা ভাগাভাগি হয়ে যাবে এমন কাজও আমি হতে দেবো না, সুতরাং আমি আমার কোনো ভাই বোন হতে দেবো না। সে স্বপ্নের মধ্যে এটা বলে। ওই তখন কিন্তু ওনার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থা থাকা অবস্থায় ওনার স্ত্রী এই স্বপ্ন দেখার পরে উনি স্ত্রীকে এই বিষয়ে আর কিছু বলেন নাই। উনি হয়তো বা স্ত্রী এই অবস্থায় ভয় পেতে পারেন, সমস্যা হতে পারে, যেন উনি কিছু বলেন নাই আর কি। কিন্তু ওনার স্ত্রী বেশ কয়েকদিন যাবত ওনাকে বলছেন যে ওনার মানে শরীরের মধ্যে অস্বাভাবিক রকমের একটা অনুভূতি হচ্ছে, এবং প্রচন্ড পেটে ব্যথা হয়, এবং মনে হচ্ছে তার পেটটা অস্বাভাবিক রকমের ফুলে যাচ্ছে, এটা হওয়ার কথা নয়। এবং এই ঘটনা ঘটার 3 থেকে 4 দিনের মাথায় মানে উনি খুবই পেটে পেইন ফিল করেন। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তখন ডাক্তার বলেন যে আপনার সন্তান পেটের মধ্যে মারা গেছে, দ্রুত এটা সিজার করে এটা অপসারণ বের করে ফেলতে হবে, নাহলে আপনার জীবন হুমকির মুখে পড়ে যেতে পারে। তো রাসেল ভাই, যখন ওই সন্তানকে অপারেশন করে বের করা হয়েছে, অদ্ভুত ব্যাপার, ওই সন্তানের মাথাটা না অস্বাভাবিক রকমের বড় ছিল, যেটা উনি ওই যে রেল লাইনে, হ্যাঁ ওনার ওই সন্তানের মাথাটা বড়, এবং ওনার স্ত্রী যে হঠাৎ করে পেট ফুলে যাচ্ছিল, এবং পরে মারাত্মক পেইন হয়, মানে এইটার কারণে হয়েছে। ওনার ওই সন্তানের মাথাটা অস্বাভাবিক রকমের বড় হয়ে গিয়েছিল। আচ্ছা, তো যাই হোক ওনার সন্তান মারা যান ওটা পেটের মধ্যেই। এবং এরপরে
ওনার একাধিক সন্তান কিন্তু ঠিক এই 6 থেকে 7 মাস যখন অন্তঃসত্ত্বা উনি থাকেন এই সময়ের মধ্যেই মারা যান, এবং প্রত্যেকটা সন্তানের একের পর এক তার সাথে দুর্ঘটনা ঘটতে থাকে এরকম একের পর একটা, এবং একটা পর্যায়ে উনি আর মানে সন্তান ধারণ করার যোগ্যতাই হারায় ফেলেন। আচ্ছা, তো ও স্বপ্নে যা বলেছিলেন তার আগের সন্তান, সেটাই আলটিমেটলি হলো। হ্যাঁ, সেটাই আলটিমেটলি হয়েছে। তো এখন এদিকে কিন্তু উনি যখন ওই যে প্রতিনিয়ত ওই পাকশির ওই রুটটাতে উনি যখন এই ধরনের প্রবলেম ফেস করছিলেন, তখন উনি ট্রান্সফার হয়ে ঢাকা সিলেট রুটে চলে আসেন। ঢাকা সিলেট রুটে উনি ট্রেন চালাবেন। তো এর ভিতরে মানে যে ঘটনাটা ঘটে এটা ছিল সবচেয়ে মারাত্মক ঘটনা। ঢাকা সিলেট রুটের লিসেনাররা যারা গিয়েছেন তারা জানেন যে ঠিক শ্রীমঙ্গলের কাছাকাছি আসার পরে ট্রেনটা যেদিক দিয়ে যায় দুই পাশে কিন্তু মানে জঙ্গল এলাকা। হ্যাঁ, এবং একটা দীর্ঘ সময় কিন্তু জঙ্গলের মধ্যে যান, তারপর দুই পাশে মানে চা বাগানও আছে, যদিও সেটা খুবই সুন্দর একটা জায়গা, কিন্তু রাতের বেলা জায়গাটা মানে দিনের বেলা যতটা না সুন্দর, রাতে কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর। তো উনি একদিন সিলেটে যখন রাতের বেলা ওই দিক দিয়ে আসছিলেন ট্রেন নিয়ে, হঠাৎ উনি তখন দেখছিলেন যে ওনার ওই যে সন্তানটা, প্রথম সন্তানটা, এরকম একাধিক 10-12 জন সন্তান রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে, এবং উনি এটা দেখে খুবই ভয় পান যে এখানে মানে আমার এই প্রবলেমটা শুরু হয়েছে। মনে করছে হয়তো বা ওই পাখি রুটি ছিল, এখানে হবে না, কিন্তু এখানে ওই প্রবলেমটা শুরু হয়। এবং উনি ট্রেনটা থামান নাই, ট্রেনটা যথারীতি ট্রেন চলছে ট্রেনের গতিতে, উনি হঠাৎ করে ফিল করলেন এই 7-8 জন এই ছোট ছোট বাচ্চা এবং অনেক বড় মাথার আকৃতির, এবং সবাই একই রকম চেহারা, প্রত্যেকের চেহারা ওনার সন্তানের মতো, এবং এই 7-8 জনই ট্রেনের মধ্যে ঢুকে পড়েছে, ইঞ্জিনের মধ্যে। আচ্ছা, ঢুকে ওনার সাথে ধস্তাধস্তি শুরু করেছে, এবং ওরা প্রত্যেকেই ট্রেনটার হুইলটা টান দিয়ে এটা থামানোর চেষ্টা করছে। ওনার সাথে যে মানে কো ড্রাইভার ছিল সে আবার একটু ক্লান্ত ছিল, ওনাকে বলেছিল ভাই আমি একটু ঘুমাবো, আমাকে একটু পরে ডেকে দিয়েন। কারণ ট্রেনের 2 জন ড্রাইভার থাকে, আমরা জানি যে একজন চালান বেসিক্যালি, আরেকজন সাথে থাকেন মানে সহযোগী হিসাবে। তো উনি বারবার চেষ্টা করছেন, চিৎকার করছিলেন তাকে, কিন্তু ওনার ঘুম কিছুতেই ভাঙছে না। আর ওই যে ছোট ছোট যেই বাচ্চারূপী যেই জিনিসগুলো ওখানে এসেছিল, ওরা বারবার ট্রেনটা থামানোর চেষ্টা করছিল, এবং উনি খুব ধস্তাধস্তি শুরু করেছে কোনো মতে যে ট্রেনটা থামাতে না পারে। ওই একটা ডেঞ্জারাস একটা জায়গায় রাতের বেলা, ওখানে কিন্তু ডাকাতের ভয় আছে এমনিতেও। তো উনি অনেক চেষ্টা করেছেন থামাতে না পারে, কিন্তু এরকম ধস্তাধস্তির একটা পর্যায়ে কেন জানি ওনার পাশের ড্রাইভারের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উনি দেখেন উনি কিসের সাথে, শূন্যের সাথে ধস্তাধস্তি শুরু করেছেন। তো উনি বলে ভাই কি করেন আপনি তো ট্রেনের মানে দরজা দিয়ে পড়ে যাবেন বাইরে। উনি তাড়াতাড়ি মানে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, তাড়াতাড়ি যে ওনাকে ধরে ফেলেছেন। এবং তখন আবার ওনার হুঁশ হয়েছে, দেখে যে না আশেপাশে এখন আর কেউ নেই, তখন আর কেউ ছিল না। তখন উনি বেশ মাসখানেকের তখন ছুটি নেন, ছুটি নিয়ে দীর্ঘদিন উনি মানে ট্রিটমেন্ট করেন যে হয়তো ওনার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয়েছে কিনা। আবার ডাক্তার বলছেন না আপনার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নাই, কোনো সিজোফ্রেনিয়ার প্রবলেম নাই, হ্যালুসিনেশনও হয় নাই, এরকম তারা কোনো কিছু বলতে পারেন নাই আর কি। তো যাই হোক রাসেল ভাই, ওনার স্ত্রী কিন্তু স্থায়ী ভাবে মানে সন্তান ধারণ অনুপযোগী, ডাক্তার বলে দিয়েছেন আপনি আর কখনো সন্তান ধারণ করতে পারবেন না। তো ওনার এই বিষয় নিয়ে ওনার মনে খুবই কষ্ট ছিল। তো উনি ওনার বাড়ির পাশে একদিন এক রিকশালার সাথে তার পরিচয় হয়। রিকশালা একটু ধার্মিক ছিলেন আর কি, হুজুর গোছের একজন ছিলেন। তো রিকশালা একদিন ওনাকে বলছেন ভাই আপনার সবসময় দিকে মন টন খারাপ, তো কি আমাকে বলা যায়? তা উনি বলছেন যে আসলে আমার তো আসলে সন্তান হয় না, এরকম ঘটনা ছিল। তখন রিকশালা বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা সমাধান দিতে পারি। তো সমাধানে যদি আপনার সন্তান হয় তো অনুরোধ যে আপনি আমার কথা কাউকে বলবেন না। তো উনি বলেন আচ্ছা ঠিক আছে বলবো না। তখন উনি একটা পানি পড়া দেন, মানে আপনি এবং আপনার স্ত্রী টানা 3 মাস এটা খাবেন, এবং পরে কি হয় আমাকে জানাবেন। তো 3 মাস পরে সত্যি অদ্ভুত ব্যাপার, আল্লাহর কি ইচ্ছা, উনি ওই রিকশালাকে বলেন যে হ্যাঁ আমার স্ত্রী মানে সন্তান সম্ভব। এবং ডাক্তার আগে তাকে দিয়েছিল তারা মানে বলেছে যে অসম্ভব ব্যাপার, এটা হতেই পারে না, হ্যাঁ যে উনি সন্তান সম্ভব হবেন। তো যাই হোক সবাই আশ্চর্য হয়ে গেছে, কারণ ওনার একটা মেজর অপারেশন হয়েছিল যার কারণে ওনার কোনো সম্ভাবনা ছিল না, এটা মিরাকল আর কি। তো ওনার যখন 3 মাস হয়ে গেল তখন ওই সুসংবাদটা যখন রিকশালাকে দিলেন, বললেন ঠিক আছে এখন আপনি টানা 10 মাস এই আমি আবার পানি পরে দিচ্ছি, পানি শেষ হয়ে গেলে মিশিয়ে খাবেন, এইভাবে স্বামী স্ত্রী খেতে থাকবেন 10 মাস সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত। কিন্তু শর্ত একটাই যে আপনি কাউকে বলবেন না যে আপনি আমার কাছ থেকে ট্রিটমেন্টটা নিয়েছেন। কিন্তু সমস্যা উনি যখনই ওনার এই সন্তান হয়ে, আত্মীয় স্বজনদের প্রচন্ড প্রেশার ছিল যে তুমি কোন ডাক্তারের কাছে গিয়েছিলে, কার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছে আমাকে বলো, আমরাও যাবো, এরকম মানে ওনার উপর খুব প্রেশার ছিল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এরকম প্রেশারে একদিন বলেই দিয়েছিল যে আমি না ওই রিকশালার কাছ থেকে এই ট্রিটমেন্টটা নিয়েছি। তো স্বাভাবিকভাবেই লোকজন, ওনার পরিচিত আত্মীয় স্বজনরা ওনার কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য গিয়েছিলেন। রাসেল ভাই যাওয়ার পরে দেখা গেছে যে ওই যে রিকশালা যে বাড়িতে থাকতেন
তো যখনই গিয়েছে বলছে এই রিক্সাটা তো মাত্র কয়েকদিন আগে ওনার রিক্সাটা বিক্রি করে দিয়ে স্ত্রী সন্তান নিয়ে কোথায় যে চলে গেছে কেউ জানে না। আসলে ভাই আমাকে যিনি বলেছেন ওনার নাম ইয়াহিয়া আর কি, ডাক নাম ইয়াহিয়া, কিন্তু অফিসিয়াল নাম ওনার ইয়াহিয়া না। উনি যদি রিটায়ার করেছেন সঙ্গত কারণ ওনার অফিসিয়াল নামটা বলা যাবে না। তো উনি কিন্তু এখনো ওই রিক্সাওয়ালাকে খোঁজেন যে এই লোকটা কোথায় আছে। বাচ্চা কি হয়েছিল পরে? হ্যাঁ রাসেল ভাই এটা বলি, ওনার কিন্তু এরপরে তিনটা সন্তান হয়েছে। আচ্ছা। এবং ওনার যে প্রথম সন্তান সেটা ছেলে সন্তান। উনি রিক্সাওয়ালা আবার শর্ত দিয়েছিল আপনার যে কটা সন্তান হবে তাকে প্রথমে মাদ্রাসায় কোরআনের শিক্ষা শিক্ষিত করবেন, তারপর আপনি জেনারেল লাইনে পড়াবেন। ওনার প্রথম সন্তান কোরআনে হাফেজ হয়েছিল। ওনার প্রথম সন্তান বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার এবং উনি বর্তমানে বিদেশে আছেন, কানাডাতে আছেন ওনার প্রথম সন্তান, এবং খুব ভালো একটা পজিশনে আছে। ওনার দ্বিতীয় সন্তান কন্যা সন্তান, সে ঢাকা ইউনিভার্সিটির বর্তমানে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে পড়ে। এবং সে সন্তানও কিন্তু ওই মেয়ে যে সেও কিন্তু সাধারণ মেয়েদের মতো না, খুবই পর্দানসীন মেয়ে, এবং সে কোরআনে হাফেজা। এবং ওনার সর্বশেষ যে ছোট একটা সন্তান আছে সে সন্তান বর্তমানে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে আর কি। তো আমাকে এই গল্পটা বলেছেন যে এইভাবে ওনার জীবনে প্রথম সন্তান হারানোর পরে এই যে ভয়ঙ্কর যে অভিজ্ঞতা, আমরা কিন্তু শান্ত রাসেল ভাই এই পর্যন্ত আমার লাইফে আজকে প্রথম আমি একজন ট্রেন ড্রাইভারের গল্প নিয়ে আসতে সক্ষম। আমরা এটা শুনেছি বাট এটা খুবই রেয়ারলি পাওয়া যায়। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ। সবাই শুরুতেই আমি ডক্টর আলিফকে একটা ঘটনা মানে বলতে অনুরোধ করব, বিকজ আলিফের ঘটনার মানে মিস নাই আর কি। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে একটা ঘটনা শুনে আসবো। আসসালামু আলাইকুম শ্রোতাবৃন্দ, আজকে লিসেনার্স বললাম রাসেল ভাই। হ্যাঁ একদম শুভ নববর্ষ সবাইকে। আসলে রাসেল ভাই যে ঘটনা নিয়ে এসেছি সেটা কি ভূতের ঘটনা বলবো না ভয়ের ঘটনা বলবো নাকি হৃদয়ের ঘটনা বলবো আমি জানি না। আমি মনে হচ্ছে যে আসলে ভূত বা ভয় বা পেতনি বা এইসব জিনিসগুলো থেকে আলাদা করে যদি ঘটনাটাকে দেখা হয় তাহলে একটু হার্ট টাচিং বলতে গেলে। আচ্ছা, তো যে ঘটনাটা নিয়ে এসেছি আসলে আজকে রাসেল ভাই আরেকটু কথা মাঝখান দিয়ে ইন্টারভিউ করে নিয়ে আসলে ভাই থ্যাংক ইউ আপনার এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য। থ্যাংক ইউ সো মাচ প্লিজ ভাই, আপনারা সবাই আসেন এখানে ঘটনা নিয়ে আসে, রাসেল ভাই আতিথেয়তা মিস করতে পারবেন না। তো ইনশাআল্লাহ রাসেল ভাই থ্যাংক ইউ সো মাচ। যে ঘটনাটা শেয়ার করবো সেটা 1988 সালের বন্যার ঘটনা। আমরা জানি 1988 সালের বন্যাটা আসলে সেপ্টেম্বর এবং অগাস্ট ধরেই হয়েছিল। প্রায় 20-25 দিন বাংলাদেশে প্রচন্ড বৃষ্টির কারণে প্রায় 79,000 বর্গ কিলোমিটার বন্যায় ভেসে যায়, মানে পানির নিচে থাকে মানুষ। তো ঢাকাতেও পানি ছিল, আমার শোনা মতে আর কি ঢাকাতেও পানি ছিল। তো যে ঘটনাটি বলেছেন আমাকে তার নাম সাইদুর রহমান। 1988 সালে তার বয়স ছিল 29 বছর এবং একান্নবর্তী পরিবারের সবচেয়ে কনিষ্ঠ উনি ছিলেন। তো তখন তার বিয়ে মাত্র হয়েছে এবং বউ নিয়ে এসছে মাত্র বাসায়। তো সেই পরিবারে রাসেল ভাই ওনার বাবা মা ছিলেন, ওনার চাচা চাচি ছিলেন, ওনার 3 ভাই ছিলেন, 3 ভাই ওরা বড় ভাই ছিল, বোনরা শ্বশুর বাড়িতে ছিল। তো ওই বাসাটা আপনার মিরপুর আর কি। আচ্ছা, এটা হচ্ছে বলে পূর্ব শেওড়াপাড়া। তো বাসাটা একতলা, ওখানে তখন সব বাসায় ম্যাক্সিমাম একতলা ছিল, এখন তো অনেক বড় বড় দালান কোঠা হয়ে গেছে। তো তখন আপনার এই বন্যার সময় প্রায় টানা বৃষ্টির কারণে ওই মুহূর্তে যখন আমি ঘটনাটি যাচ্ছি সেই মুহূর্তগুলো বলছি, তখন তাদের বাসাতে প্রায় ঘরের ভেতরেই আপনার হাঁটু থেকে একটু নিচে পানি। তো ঘরের প্রতিটা মুভমেন্টের জন্য তাদের একটু উঁচু করে রাখা হয় যাতে তারা এক রুম থেকে আরেক রুম যেতে পারে। তো পানি তখন বাড়া মাত্র শুরু করেছে, তখন তারা প্ল্যানিং করছিল তারা ছাদের উপর থাকবে। তো তাদের বাসার ছাদের মধ্যেও একটা ব্যবস্থা ছিল, ওয়াশরুমের ব্যবস্থা ছিল, প্লাস থাকার ব্যবস্থা তারা করে নিয়েছিল, প্ল্যান করছে তারা উপরে যাবে। আচ্ছা, তখনকার ঘটনা বলছি। আচ্ছা, তো তিনি যে রুমে থাকতেন সেটি সবচেয়ে কর্নার রুম ছিল, তার ওয়াইফকে নিয়ে এসে থাকতেন আর কি। তার বড় ভাই, 2 বড় ভাই আলাদা রুমে থাকতো। তো পুরো বাসাটা একটু বড় বাসা এবং প্রতিটা রুমে রুমে মনে করেন আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন বলতে গেলে চাচা আছে, বাবার ভাই, 2 মানে তার বাবা মা ছিল হচ্ছে রান্নাঘরের পাশে। আচ্ছা, তো তার রুম থেকে সেই ঘরে যেতে মিনিমাম ওই বন্যার অবস্থায় পানি পাড়িয়ে গেলে তো রাসেল ভাই অবস্থা খারাপ, তো তাদের একটা ব্যবস্থা করা ছিল এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য। তো তখন রাসেল ভাই প্রচন্ড বৃষ্টি পড়ছে, সেদিন রাতের বেলা আসলে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে পানি আরো বেড়ে যায়। আচ্ছা, তো তাকে যখন ঘুম ভাঙে তিনি দেখেন যে তার খাটের পাশে পানি চলে এসেছে, প্রায় খাট ছুঁই। তো খাটটি উঁচু করা ছিল, তারপরও পানি বেড়ে গেছে। তো তার ঘুম ভাঙে প্রচন্ড জোরে বজ্রপাতের কারণে। তো ঘুম ভাঙার পরে তিনি এই যে রাস্তাটা তিনি করেছিলেন সেটিও পানির নিচে চলে যায়। তো পানি পাড়িয়ে তিনি ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। তো হারিকেন, ইলেকট্রিসিটি ছিল রাসেল ভাই ওই মুহূর্তে। তো হারিকেনের টিম আলোটা একটু বাড়িয়ে নেন তিনি। আচ্ছা, তো হাতে ধরে তাদের বাথরুমটা ছিল উপরে, ওই নিচে আর কোনো বাথরুম তারা ইউজ করতেন না, তার উপরের বাথরুমটা।
যে বাথরুমটা সিঁড়ি পাশ দিয়ে ছিল। তো বাড়ি দিয়ে সিঁড়ি থাকার কারণে তিনি সিঁড়ির দিকে যাচ্ছিলেন, এমন সময় দেখলেন রাত তখন 3:40 বাজে। তিনি দেখেন তার হাতের মধ্যে সবসময় একটা কেসিও ঘড়ি লাগানো থাকতো, অলওয়েজ সে পরে থাকতো, ঘড়ি খুলতো না, বলতে গোসল টোসল সবই কেসিও ঘড়ি পরে থাকতো। তবে যে ঘড়িতে আমি দেখি রাত 3:40 বাজে, এমন সময় আমি বের হয়ে দেখি আব্বা বাইরে দাঁড়িয়ে আছে। হারিকেনের আলোতে আব্বাকে আমি স্পষ্ট দেখতে পেলাম। আব্বা বলেন, আব্বা আপনি এখানে কি করেন? আপনি ভেতরে যান, এত 3:40 বাজে। তা আমি মনে করি আব্বা মনে হয় ওয়াশরুমের জন্যই আসছে। তা আমি ছাদে উঠে যাই, ছাদে উঠে ওয়াশরুম করে যখন বাইর হয়ে দেখি যে আব্বা আস্তে আস্তে পানি পাড়িয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। আমি বললাম, আয় আব্বা আপনি কোথায় যাচ্ছেন? সে বলছে যে আমি আব্বাকে বারবার আটকে রাখার চেষ্টা করছি, ডাকছি, কিন্তু সে আমার কথা কিছুতেই শুনছে না। আমি তার সাথে পিছনে দৌড়ে যাই। সে দৌড়ে অনেক দূর পর্যন্ত তার আব্বার পেছনে, সে যতই কাছে যাওয়ার চেষ্টা করে তার আব্বা ততই ফাস্ট তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তো রাসেল ভাই আমি আপনাকে বলে রাখি, ঠিক আগের দিন রাতে সে একটি স্বপ্ন দেখে। স্বপ্নটা এরকম ছিল যে সে ঘুমিয়ে আছে, তার ঘুম ভাঙে একটি ভেলার মধ্যে, সে ভেসে যাচ্ছে তীরে, মানে শহরের মধ্যেই তীরে কাছে তার ভেলাটি ভেসে, এবং একটা সাদা পাগড়িওয়ালা একজন লোক তাকে বলে যে তুমি তো মারা গেছো, তুমি ভেসে যেতে থাকো। তার স্বপ্নটা ছিল এরকম। তো বলে যে আসলে আমি কি দেখলাম? তো পরের দিন বাবাকে এরকম ধরতে যেয়ে সে পড়ে যায় ম্যানহোলের ভেতরে। তো ম্যানহোলে পড়ে যাওয়ার পরে সে প্রচন্ড ব্যথা পায়, আর সে তার আব্বার কাছে পর্যন্ত যেতে পারে না, বাবার কাছে পর্যন্ত যেতে পারে না। সেই যে অবয়বটি দেখছিল, তার বাবাকে দেখছিল, সেটি চলে যায় অনেক দূরে। তো পাশে সম্ভবত একজন লোক, আল্লাহর কৃপা যে সম্ভবত একজন লোক তাকে দেখে ফেলে ম্যানহোলে পড়ে যাওয়ার কারণে। সে কোনো মতে ধরে আটকে ছিল, তাকে হেল্প করে তাকে বাসায় নিয়ে আসে। বাসায় দরজার গেট দিয়ে ঢুকতেই প্রচন্ড কান্নার সাউন্ড পেতে থাকে সবকে নিয়ে। তো বলে বিপদ হলো কিনা, কারণ রাসেল ভাই তখন তো মনে করেন অবস্থা খুবই খারাপ ঢাকা শহরে, অনেক এলাকা নিচু পানিতে ছিল। তো কোনো কিছু চিন্তা করবার আগেই তিনি ঘরের ভেতরে ঢোকেন। তো তার হাঁটুটা ছিলে যায়, কিন্তু এই ছেলা হাঁটু নিয়ে কষ্ট করে ঘরের ভেতরে যেয়ে দেখি তাকে দৌড়ে এসে ঝাপটে ধরে তার ওয়াইফ, বলে যে আব্বা তো আর নাই। বলে কি? মানে তার খুব অবাক লাগে, আব্বা তো আর নাই মানে? কিন্তু সেই কথাটার বলার ভাষা হারিয়ে তাকে তার ওয়াইফ হাত ধরে টান দিয়ে তার বাবার রুমে নিয়ে যায়। দেখে যে তার বাবা বেডে শুয়ে আছে এবং ডাক্তার এসে বলছে যে উনি মারা গেছেন। ওনার কাছে খুব অবাক লাগতে থাকে যে আসলে আমার বাবা কি হলো। আমি যে মাথার মধ্যে চিন্তা করার, সে যে সে যে আসলে এটা জল্পনা কল্পনা করবে, আমি তাহলে কার পেছনে এতক্ষণ দৌড়ালাম? আব্বাকেই তো দেখলাম, আব্বাই তো আমাকে এত দূরে নিয়ে গেল, আর এসে দেখে আব্বা নাই। আব্বা শুধু অদ্ভুত ঘটনা। কিন্তু মানে ভাই আমি আসলে উনি খুব খুব আবেগপ্লুত হয়ে যায়। কেন আবেগপ্লুত হয় সেটাও আমি বলবো, সেটা সবার লাস্টে বলবো। তো তার আব্বাকে সে কান্নাকাটি করতে থাকে, খুব কান্নাকাটি করতে থাকে যে আগের দিন রাতের বেলা স্বপ্ন দেখলাম নিজে মরে গেছি। অনেকে বলে না নিজে মারা গেলে পরের দিন নিজের কেউ, মানে নিজে মরে না অন্য কেউ মারা যায়, তো নিজের বাবা যে চলে যাবে তার পাশ থেকে এভাবে, এটাও সে কখনো কল্পনা করতে পারে নাই। তো আসলে বন্যার সময় সবাই আসতে পারে নাই, আত্মীয় স্বজন সবাই আসতে পারে নাই, বিভিন্ন জায়গায় পানি দিয়ে আটকানো, সবাই আসতে পারে নাই। তো এলাকার কিছু মানুষজন নিয়ে হেল্প নিয়ে, তখন একমাত্র কবরস্থান মোহাম্মদপুর কবরস্থানটা একটু উঁচু ছিল, ওই জায়গায় তেমন পানি ছিল না। তো তারা মোহাম্মদপুর কবরস্থান এবং তাদের আদি নিবাস মোহাম্মদপুরেও ছিল। তাদের কিছু আত্মীয় স্বজন মোহাম্মদপুরেও আছে। তো সবার সাজেশন নেওয়ার পরে মোহাম্মদপুরে লাশ দাফনের জন্য ব্যবস্থা করা হয়। কিন্তু আশেপাশের মসজিদগুলো পানি নিচে থাকবার কারণে জানাজা প্রপারলি হয়নি ওই এলাকাতে। তো আজ মোহাম্মদপুরে নিয়ে আসার পরে তাজমহল রোড একটি মসজিদ আছে, আমরা সবাই জানি, বড় একটি মসজিদ, সেখানে জানাজা হয়। জানাজার সময় যখন এলাকার লোকজনদের কাছে ওই মাইক দিয়ে যখন বলতে দেওয়া হয় যে তুমি তোমার সবার উদ্দেশ্যে কিছু একটা বলো, তোমার আব্বা মারা গেছে, কোনো দাবি দেওয়া যাতে না রাখে। সাথে তো জানাজা পড়তে অনেক মানুষ এসছে। ওই মুহূর্তে মুসল্লিরা কিছু ছিল, বাদ আসর সেই নামাজের মধ্যে জানাজার পরে সে যখন মাইক নিয়ে সবার উদ্দেশ্যে বলতে যায় যে আমার বাবা মারা গেছেন, আপনার কোনো দাবি দেওয়া থাকলে আমার কাছে এসে বলবেন। এই বলবেন বলতে গিয়ে লাস্ট কাতারে সে একজন লোক দেখতে পায় তার আব্বাকে, হুবহু। কি ব্যাপার, আমি সে আর সব কথাবার্তা, সে বাকরুদ্ধ হয়ে পড়ে। আমি কি দেখছি, তার দুই ভাই তার চাচারা, তার আত্মীয় স্বজনরা আছে, তাহলে আব্বাকে সবার লাস্টে আমি দেখছি কেন? তার আব্বা ঠিক, আমরা অনেকে একটু দুই হাতে ভাবে, আমি আসলে এখানে দেখাতে পারছি কিন্তু ঠিকভাবে দাঁড়িয়ে আছে গেটের পাশে এবং হাসি দিয়ে দাঁড়িয়ে আছে।
তো তার মাথার মধ্যে আসতে থাকে মসজিদের মধ্যে যে আসলে আমি আব্বাকে দেখছি, আব্বা তো আমার সামনে লাশের পরে আছে, হয়তো আব্বা ভালো আছে, আব্বা তো হাসছে, মনে হয় আব্বা অনেক সুখে আছে। তার এইটা ধারণা হতে থাকে। এটা কি ধরনের ধারণা রাসেল ভাই আমার কোনো আইডিয়া নেই। অনেক ঘটনা নিয়ে এসে রাসেল ভাই আমি ভূত এফএমে শেয়ার করছি, অনেক ঘটনাই বলছি রাসেল ভাই, এটা একটু বিট ডিফারেন্ট। তার কাছে মনে হতে থাকে আমার আব্বা মনে হয় ভালো আছে। সে যখন দাফন শেষ করে, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে যখন দাফনটা শেষ করে, দাফন শেষ করবার পরে সবাই যখন চলে যেতে থাকে, সে একমাত্র বান্দা, সে কি কারণে জানি সবাইকে বকশিশ দিতে দিতে ওই জায়গাটা থেকে যায়। আর তখন তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত ভালো ছিল না। তারপরও সে চেষ্টা করে ওইখানে গরিবদেরকে কিছু হেল্প করবার জন্য। তো করতে করতে রাসেল ভাই সে মায়ার চোটে চোখে পানি ফেলতে ফেলতে বাবার কবরটার দিকে আবার পেছনে তাকায়। আমার নিজেরই খারাপ লাগছে রাসেল ভাই বলতে। সে দেখে সেই আব্বা তার কবরের পাশে বসে কাঁদছে। এখন সে কি দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরবে আব্বাকে, নাকি বলবে আব্বা তুমি যেও না, আব্বা তুমি আমার সাথে থাকো? খুব খারাপ লাগতে থাকে তার ঘটনা, মানে এটা দেখে। আমি মাত্রই তো আমার আব্বাকে নিজের হাতে ধরে কবরে নেমে শোয়ালাম, সেই মানুষটিকে আমি চলো জ্যান্ত দেখতে পাচ্ছি কবরের পাশে বসে কান্না করছে। খুব খারাপ লাগতে থাকে তার ভাইরা তাকে টানতে থাকে, কিন্তু সে তার ভাইদেরকে বলতে থাকে না, বলে নাই। হয়তো বলে যে আমি হয়তো সেলফিশের কাজ করলাম, আমি নিজে দেখতে পাচ্ছি, ওরা দেখতে পাচ্ছে না, তো আমি এটা কাউকে বলবো না, আমি দেখবো আব্বাকে, আমি দেখবো শুধু। প্রচন্ড ভালোবাসতো হয়তো বা এই জন্য রাসেল ভাই, হয়তো বা রাসেল ভাই এই প্রচন্ড ভালোবাসার কারণেই হতে পারে যে এই কারণে সে এগুলি দেখতে পাচ্ছে। সে মনে করতে থাকে হয়তো আব্বাকে আমি দেখতে পাচ্ছি, আব্বা আমাকে অনেক ভালোবাসে। কিন্তু তার মাথায় এখনো আসে নাই যে এটা আরো দূর করাতে পারে রাসেল ভাই, আরো দূর করাতে পারে। আমি বলছি আরো দূর করাতে পারে, এখনো শেষ হয়নি। আমি মাত্র মাঝখানে আসলাম। আচ্ছা, সে বাসায় ব্যাক করে রাসেল ভাই, হাঁটুর প্রচন্ড ব্যথার কারণে সে অনেক কাজ ঠিক মতো করতেও পারে নাই। যাদেরকে দিয়েছে তারা কাজ শেষ করেছে, কিন্তু তার মতো প্রপারলি হয় না। কিন্তু সে প্রচন্ড টায়ার্ড ছিল ওই দিন। তো আপনি বুঝতে পারতেছেন এলাকায় পানি, যত তাড়াতাড়ি লাশ দাফন করা যায়। আর প্রচন্ড বৃষ্টি আছে, তখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে লাশ দাফন করা, বৃষ্টি হয়ে যাচ্ছে, এবং গুড়ি গুড়ি বৃষ্টি না, বাস বেশ জোরে বৃষ্টি। সে ভিজে একেবারে শেষ। তো বাসায় আসার পরে সে গোসল করার পরে সে চেষ্টা করে যে শোয়ার জন্য, শুতেই তার ঘুম চলে আসে, কারণ টায়ার্ড প্রচন্ড। রাসেল ভাইয়ের প্রচন্ড বৃষ্টি, আবারও তার বৃষ্টির মধ্যে ঘুম ভাঙে। রাতের বেলা ঘুম ভাঙে একটি স্বপ্নে। স্বপ্নটা এমন যে তারা 3 ভাই দাঁড়িয়ে আছে বাসার সামনে, আর তার বাবা তার মাকে নিয়ে যাচ্ছে। তো তার বারবার বলছে আব্বা তুমি তো চলে গেছো, আব্বা তুমি আম্মাকে নিও না। তারা বারবার তার বাবার পায়ে ধরে কান্নাকাটি করছে, বাবা তুমি আম্মাকে নিও না, আব্বা তুমি আম্মাকে নিও না। প্রচন্ড কান্নাকাটি করছে। তো হঠাৎ করে রাসেল ভাই এই স্বপ্নেই ঘুম ভাঙে, প্লাস বজ্রপাত হচ্ছে বাইরে প্রচন্ড। ঘুম যখন ভেঙে যাওয়ার পরে সে উঠে দেখে যে তার বেডের পাশে তার ওয়াইফ নাই, তার ওয়াইফ শুয়েছিল তার মার পাশে। সে তার রুম থেকে বের হয়ে, রান্নাঘরের পাশেই তো বাবা মার রুম ছিল, তো মাঝখানে করিডোর পরে সে দেখে ওই হালকা আলোতে তার আব্বার পাশে তার আম্মাকে, না আব্বাকে সে প্রপারলি দেখে নাই, কিন্তু আম্মাকে সে প্রপারলি দেখছে। কিন্তু এটা দেখার আগেই রুম থেকে চিৎকার হঠাৎ করে, সে ওঠার পরে চিৎকারটা হয়েছে। সে দৌড়ে যায় রুমের মধ্যে, পানি পাড়িয়ে যায়, কারণ ওই মুহূর্তে যে সাপোর্টটা তারা নিত এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য, এটা পানির নিচে ছিল। আচ্ছা, তাকে পানি পাড়িয়ে যেতে হয়। এবং রুমে যে দেখে যে খাটটা অনেক উঁচু করেছিল, তো ওই খাট থেকে পরে তার মা পানিতে পড়ে মারা গেছে, পানিতে পড়ে আছে, কোনো মুভমেন্ট নেই, কিছু নেই। তো মারা গেছে কেন বললাম, পাশে থেকে ডক্টর নিয়ে আসা হয়। আচ্ছা, ডক্টর নিয়ে আসার পর ডক্টর বলে যে উনি আর বেঁচে নেই। যেদিন বাবাকে কবর দিল, পরের দিন মা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাসেল ভাই তার মাকে নিয়ে পরের দিন একইভাবে তারা সব ধরনের প্রসেস শেষ করার পর মাকে নিয়ে যখন মোহাম্মদপুর কবরস্থানে আসে, ঠিক বাবার পাশেই মাকে কবর দেওয়া হয়। এবং সব শেষে তার বাবা যখন কবর দিয়ে ব্যাক করছে, আমি একটু শর্টকাটে বলে যাই, অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছে রাসেল ভাই। নো প্রবলেম, গল্প শুনি, আচ্ছা সমস্যা নাই। তো রাসেল ভাই গল্পের কথা হচ্ছে যে মসজিদের মধ্যে যখন তিনি আবার জানাজা হয়, একই মসজিদে জানাজা হয়, তখন ইমাম সাহেব চোখের পানি ফেলে দেয় তাদের ঘটনা দেখে। তিনি আর বাকরুদ্ধ হয়ে যায়, কোনো কথা বলার মতো অবস্থা থাকে না, তাদের কোনো ভাইয়েরই না। তার মাথাতে খালি কল্পনা হচ্ছে যে আমি কি দেখছি, আমি তো দেখেই যাচ্ছি, ঘটেই যাচ্ছে। মসজিদের মধ্যে তার মাকে সে দেখে নেই রাসেল ভাই, কিন্তু মসজিদের মধ্যে ঠিক একই ভঙ্গিতে তার বাবাকে দেখে।
যখন দাফন শেষ হওয়ার পরে যখন বাবার পাশে মাকে কবর দেওয়া হয়, তিনি অনেকক্ষণ দাঁড়িয়েছিল রাসেল ভাই, কিন্তু কবরস্থানের আশেপাশে কাউকে দেখেনি। ঠিক যখন কবরস্থানের গেট থেকে বেরোচ্ছে ওই মুহূর্তে তখন তিনি কবরের পাশে তার বাবাকেও দেখে, মাকেও দেখে। সবচেয়ে আশ্চর্যজনক অবস্থা। একইভাবে তো আবার সেই কবরে নেমে রাসেল ভাই তার মাকে শুয়ে রেখে কবর দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল যে দেখি তারা আসে কিনা। সবাই ডাকছে, এই তুই আসছিস, আসতে সাইদুর তুই আস, চলে আয়। কিন্তু তার মাথায় তো একটা ছিল, যদি আমি দেখি, যদি একটু কথা বলতে পারি, যদি একটু কথা বলে তারা আমার রেসপন্স করে। তো সে দেখে যে অনেকক্ষণ ধরে আসছে না, সে ব্যাক করার পরে দেখো আবার সেই ঠিক মনের অবচেতনে, মানে মনের চেতনা কি এটা ছিল যে একটু তাকাবো কি তাকাবো না, সে ঠিক পেছনে তার বাবার কবর দিকে তাকাতে দেখে বাবা মা দুইজন একসাথে বসে আছে, কিন্তু এই মুহূর্তে তারা আর কেউ কাঁদছে না। কেন এরকম দেখলো, এই জিনিসটা তিনি এখনো পর্যন্ত চিন্তা করে। এবং রাসেল ভাই যখন তার সাথে আমি কথা বলি, সে বলে যে আমি রাতের বেলা প্রায়ই স্বপ্নে আমার বাবাকে দেখি, প্রায়ই আমার বাবা আসে, আমার মাকে খুব কম সময় দেখি, কিন্তু বাবা মাঝে মধ্যে এসে আমার সাথে কথা বলে যায় তুই এটা করবি, তুই এইটা করিস, তুই এই ডিসিশন নিস, বাড়িটা ভেঙে এখন অনেক বড় অ্যাপার্টমেন্ট হয়েছে, আমার বাবা প্রায় সময় অ্যাপার্টমেন্টের নিচে আসে, এবং আমি আপনার সাথে কথা বলছি এই মুহূর্তে আমার বাবা আপনার পাশে আছে। আমি তখন কি বলবো রাসেল ভাই বলেন, মানে রাইট দ্যাট মোমেন্ট। আচ্ছা, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। আপনি কি এটাকে ভূতের ঘটনা বলবেন? না, এটা খুবই অদ্ভুত একটা ঘটনা। আমি জানি না, আমি তো এগুলো জিনিস খুব কম বুঝি, বাট আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে যে এই জিনিসটা যদি কারোর সাথে ঘটে, ব্যাপারটা যে খুবই, মানে যে কেউ শোনার পরে খুব বেশি ইমোশনাল হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা খুবই হৃদয় বিদারক, মানে খুব কষ্টের, খুবই দুঃখের, এবং মানে কি বলবো, মানে রাসেল ভাই আমি যখন কিছু বলার নেই, আমি যখন শুনি রাসেল ভাই ঘটনাটা, তখন সে চোখ বন্ধ করে একের পর এক চোখের পানি ফেলে যাচ্ছে, খুবই স্বাভাবিক। মানে আমি রাসেল ভাই, এটা হয়তো আমার বলা উচিত হয় না এই রেডিওতে, বলা উচিত হয় না, কারণ এটা অনেকটু টাচি একটা ঘটনা, হয়তো ভয়ের কোনো ঘটনা, হয়তো ফকফক করে কেউ গলায় ধরছে না, হয়তো কেউ কাউকে ভয় দেখাচ্ছে না, কিন্তু একটা অবয়ব যাকে মাটি দিয়ে ফেলছেন তাকে বারবার দেখাটা না, এটা খুবই ভয়ঙ্কর, এটা খুবই ভয়ের। এবং আশা করছি যে যারা শুনছেন তাদের কাছেও ঘটনাটা খুব ওই রকমই লাগবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ। আমরা সেকেন্ড আরেকটা স্টোরি আছে, দেখি কি করা যায়। সোমদিনের পুরো ঘটনা শুনে আসি, তারপরে আবার পড়ি। চলুন আমরা ঘটনা শুনি, সেকেন্ড যে ঘটনাটা সেই ঘটনাটা শুনে ফেলি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আপনারা কি আসলে এখন যে ঘটনাটি বলবো এটা আমার যে জেলা, রাজবাড়ী জেলারই একটি হসপিটালের পাশের একটা এরিয়া। তো হসপিটালের ঠিকানাটা আমি বলতে চাই, সেটা আমাদের রাজবাড়ির একদম সদরের কাছে মাটিপাড়া নামক একটা জায়গা আছে। যারা রাজবাড়ী জেলার বাসিন্দা তারা এলাকাটা অবশ্যই পরিচিত থাকবেন। তো ওখানে অনেক আগে থেকে, পাকিস্তান পিরিয়ড থেকে ওখানে একটা কমিউনিটির ছোট্ট একটা হসপিটাল ছিল। এখন সেটা অনেক বড় হয়েছে। মোটামুটি আজকে যে ঘটনাটা সেটা ওই জায়গাটা কেন্দ্রিক আর কি। তো ৭১ সালের আমাদের যখন মহান মুক্তিযুদ্ধ হয়, তখন ওই এরিয়াটা মানে অনেকেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তো তখন কিন্তু ওই সুযোগে অনেক ডাকাতি প্রবণতাও তখন কিন্তু অনেক ছিল। তো ওই এলাকার একটা কুখ্যাত ডাকাত ছিল, উনি সুযোগ পেলেই যেহেতু পুরুষ লোক অধিকাংশ বাড়িতে থাকতেন না পাকিস্তানি মিলিটারিদের ভয়তে, বা অনেকে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন, তো যার কারণে ওই সুযোগে ওই এলাকাগুলোতে তারা ডাকাতি করত। যখন একজন কুখ্যাত ডাকাত ছিল, তো উনি ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে যখন ডাকাতি করতে আসতো, শুধু ডাকাতি করে উনি ক্ষান্ত হতেন না, ওই ডাকাতির ওইখানকার স্থানীয় যারা ছিলেন, মানে ওই বাড়ির লোকদেরকে খুবই নৃশংস ভাবে উনি হত্যা করতেন। এবং ওনার নৃশংসতার যদি বর্ণনা দিতে যেতে লিসেনারদের শরীরের লোম দাঁড়িয়ে যেতে পারে, এতটা নৃশংস ভাবে উনি হত্যা করতেন। সেই কারণে ওনার প্রতি সবার খুব ক্ষিপ্ততাও ছিল অনেক বেশি। তো যখন আমাদের দেশ স্বাধীন হয়ে যায়, তখনও কিন্তু ওই দেশ স্বাধীনতার পরেও কিন্তু বেশ ডাকাতির প্রচলনটা ছিল, বাট কমে আসে। এবং ওই ডাকাতের যে সাঙ্গপাঙ্গ যারা ছিল, এরা বিভিন্ন সময় ওই মানুষজনের হাতে ধরা পড়েছে, গণপিটুনিতে তারা মারা গেছে। এজন্য একমাত্র উনি ছিল ওনার দলের মধ্যে বেঁচে, যিনি সর্দার ছিলেন আর কি, উনি বেঁচে ছিলেন। তো শেষ দিকে এসে উনি ওই ছিচকে চুরি শুরু করেন আর কি, ছোটখাটো চুরি, কারণ ওনার ওই সাঙ্গপাঙ্গ যেহেতু ছিল না, একা একা চুরি করতে যেতেন উনি, ডাকাতি করতেন না। তো একদিন ওই গ্রামেই ওই চুরি করতে গিয়ে ধরা পড়ে যান উনি, এবং সবাই তো ওনার প্রতি এমনিতেই খুব ক্ষোভ। এবং যখন চুরি করতে গিয়ে ধরা পড়ে যান, লোকজন তো
মানে লাঠি সোটা নিয়ে বের হয়ে আসে এবং ওনাকে কয়েক মিনিটের মধ্যে পিটিয়ে মেরে ফেলে ওই ডাকাতটাকে। তো সঙ্গত কারণ ওনার নামটা আমি বলছি না, কারণ মানুষ মৃত্যুর পরে সে যত পাপী হোক আল্লাহর দরবারে চলে যান, তার নাম নিয়ে কোনো ধরনের বদনাম না করাটাই ক্ষমতা আসলে আমাদের নাই। একমাত্র আল্লাহ তাআলাই ওনার যেহেতু চলে গেছেন, আল্লাহ ওনার ফয়সালা করবেন উনি ওনার সম্পর্কে, ওনার কর্মফল সম্পর্কে। তো যাই হোক, তো এর মধ্যে একটা ছেলে, এই ছেলেটা একটা বড় কুড়াল নিয়ে এসেছিল যে তাকে হত্যা করবে। কি কারণে হত্যা করবে? যুদ্ধ চলাকালীন সময় ওই ডাকাতটা সাঙ্গপাঙ্গ নিয়ে যখন তার বাড়িতে ডাকাতি করতে এসেছিল, এই ছেলের সামনেই তার বাবাকে খুবই নির্মম ভাবে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই ডাকাতটা নিজের হাতে এটা করেছিল, এই জন্য ওর ইচ্ছা ছিল যে ওই ডাকাতটাকে সে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করবে। কিন্তু যখন এসে দেখলো যে ডাকাতটা মারাই গেছে, কিন্তু মনের ক্ষোভ ছাড়ার জন্য সে কুড়াল দিয়ে এক কোপ দিয়ে ডাকাতের দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়। এবং ডাকাতের জানাজা না করে, লোকজন তো আসলে, লোকটা খারাপ ছিল, কেউ জানাজা করে নাই, তার জানাজা না করে হসপিটালের পাশে গর্ত করে ওই রাত্রেই তাকে পুঁতে রাখে আর কি। তো এই ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারতো, এটা আমি এমন ঘটনার ব্যাকগ্রাউন্ডটা বললাম। এখন থেকে হলো ঘটনাটা শুরু হলো আর কি। আমি এখন 3টা ঘটনা বলবো, ছোট ছোট, কিন্তু এই রিলেটেডই। জিনিসটা 3 ভাবে ঘটেছে, বুঝতে পেরেছি, সেটা আমরা বলবো এখন। প্রথম যেটা, এই যে ওনাকে যখন দাফন করে দেওয়া হলো ওখানে, এরপর থেকে ঝামেলাটা শুরু হলো। একবার একজন লোক, যিনি এই ঘটনাটা আসলে মেইন যিনি বলেছিলেন, তার হলো নির্মল আর কি, স্থানীয়, সে আসলে বারবার বা নাপিত যেটা বলি আর কি, উনি ওই প্রফেশনে বর্তমানে আছেন। নির্মলের দাদার সাথে যে ঘটনাটা ঘটেছিল আর কি। তো তার দাদা একদিন আসছিল রাতের বেলা দোকান বন্ধ করে, মানে গভীর, ওদিন কোনো কারণে হয়তো অনেক রাত হয়ে গেছে আর কি। হাতে হারিকেন ছিল, হালকা বৃষ্টিও তখন পড়ছিল, আজকের যে অবস্থা আর কি এরকম বৃষ্টি ছিল। তো উনি যখন আসছিলেন তখন হঠাৎ দেখলেন ওই হসপিটালের বারান্দায় একজন লোক বসে আছে এবং পার কাছ দিয়ে একটা বিড়ালের মতো কি যেন ঘোরাফেরা করছে। তখন উনি চিন্তা করেন যে এত রাত্রে হসপিটালের বারান্দায় লোক তো থাকার কথা নয়, কিন্তু পার কাছে আবার বিড়াল কি যেন একটা প্রাণী ঘোরাঘুরি করছে। উনি হারিকেন নিয়ে চিৎকার দিয়ে বললেন যে কে রে ওখানে। যখন কে রে ওখানে বলেছে, হঠাৎ করে ওই যে পার কাছে যে বিড়ালটা করছিল, সেই বিড়ালটার মতো ওই প্রাণীটা দৌড় দিয়ে ওনার কাছে চলে আসে, ওই লোকটার কাছে চলে আসে, নির্মল দাদার কাছে চলে আসার সাথে সাথে উনি হারিকেন দিয়ে দেখতে গিয়েছেন যে জিনিসটা কি, বিড়াল না কুকুর না কি জিনিসটা। কিন্তু যেই না হারিকেনটা নিয়ে ওই প্রাণীটার কাছে ধরেছেন, দেখে যে প্রাণীটা আসলে একটা কালো বিড়ালের মতোই দেহ, কিন্তু বিড়ালের যে মাথাটা, এটা আসলে বিড়ালের মাথা নয়, এটা ওই যে ডাকাতটার মাথা। এইটা দেখে উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান, এই ভয়ঙ্কর এই ঘটনাটা দেখে। পরবর্তীতে এলাকাবাসীর কাছে বর্ণনা করেন রাতের বেলায় জিনিসটা দেখেছেন। তো এলাকাবাসী খুব আতঙ্কিত হয়ে যায়, যে অনেকেই বলে যে আমরা রাতের বেলা মাঝে মাঝে এই জিনিসটা দেখি, কেউ ওই রাতের বেলা পারতপক্ষে ওই হসপিটালের সামনে দিয়ে যেতে চায় না। তো রাসেল ভাই, ওই হসপিটালের পাশেই এখন পর্যন্ত ওখানে একটা হাই স্কুল আছে, এখনো সেই হাই স্কুলটা আছে। ওই হাই স্কুলের যেই দপ্তরি, উনি ওই হসপিটালেই থাকতেন, মানে ওই হাই স্কুলের একটা কক্ষে থাকতেন। উনি হঠাৎ করে একটা প্রবলেম ফেস করেন, সেটা হলো হঠাৎ গভীর রাত্রে উনি লক্ষ্য করতেন প্রায় প্রতি রাত্রেই যে কে যেন ওই স্কুলের ঘন্টাটা বাজায়, দপ্তরের যে ঘন্টাটা সেটা বাজায়। তো উনি খুব বিরক্ত যে এত রাতের বেলা এইরকম রসিকতার তো কোনো মানে নেই, রাতের বেলা স্কুলের ঘন্টা কেন বাজাবে। তো উনি যখনই বের হয়ে যেতেন কাউকে পেতেন না, দেখতেন যে যেই রুমে ঘন্টাটা, সেই রুমও তালা মারা, সবকিছুই মানে বন্ধ, কিন্তু ঘন্টা বাজে কোত্থেকে। এবং গ্রামবাসী ওই ঘন্টার শব্দ শুনেছে, যে কোথা থেকে তারা ঘন্টা বাজে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, মানে একজন মৃত মানুষ ঘন্টা বাজাচ্ছেন, মানে এই ছবিটা যদি আমরা চিন্তা করি বা এই ভিজুয়ালটা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু খবর আছে আমাদের। তারপর একদিন উনি চিন্তা করলেন যে কে ঘন্টাবাজ আমি ধরবো। প্রথম দিকে মনে করেছে হয়তো বা কোনো মানে দুষ্টু প্রকৃতির লোকজন এসে হয়তো বা ঘন্টাবাজি গ্রামবাসীকে বিরক্ত করে, তো এই কারণে তো একদিন উনি চিন্তা করেছে আমি ধরবো যে এটা কে করে। তো উনি যথারীতি একদিন পথ পেতে আসেন, আজকে ঘুমাবো না, যেই না ঘন্টা বাজানো শুরু হবে আমি দরজা খুলেই দৌড় দিব যে কে এই কাজটা করে। যে সত্যি ওই রাত্রে ঘন্টা বাজানোর শব্দ যেই না শুরু হয়েছে, একটা দুটা যেই ঘন্টা বাজিয়েছে উনি দৌড়ে চলে গেছেন ওখানে, 7-5 নামে হাতে একটা লাঠি নিয়ে গেছেন, যে মানে আচ্ছা করে এটা একটা পিটুনি দেবো আর কি, এরকম দুষ্টামির জন্য। তো উনি যখনই ওখানে গিয়েছেন, গিয়ে দেখে যে যে লোকটা ঘন্টা বাজাচ্ছেন উনি আর কেউ না, ওইটা ওই সেই জায়গাটা। আচ্ছা, এই দৃশ্য দেখে উনি তো মানে ওনার অবস্থা খারাপ, সাথে সাথে উনি সেন্সলেসে পড়ে যান। পরবর্তীতে সকালবেলা ওনার বলা হয় যে আসলে এই কাজটা সে করে। তো এইরকম বিভিন্ন ভাবে মানুষ ওখানে মানে এরকম ভয়ের ঘটনা ঘটতে থাকে।
তো এরপর যেটা হয় যে ওই গ্রামেরই একজন খুব মানে গণ্যমান্য ব্যক্তির সন্তান, উনি স্বাধীনতা যুদ্ধের সময় বিদেশেই ছিলেন, উনি মানে যুদ্ধের আগে উনি প্রবাসী ছিলেন। যুদ্ধের পরে যখন দেশে আসেন, তখন দেশে আসার পরে মানে ওই সময় আমাদের রাজবাড়ি থেকে এখনো সরাসরি ঢাকার রেল যোগাযোগ নাই, এটা মাঝখানে পদ্মা নদী যেহেতু আছে ওখানে সেতু হয় নাই, রেল যোগাযোগ নেই। উনি ওই ঢাকা থেকে আসতে আসতে অনেক গভীর রাত হয়ে যায়। হওয়ার পরে এখন পর্যন্ত আপনার দেখবেন যে আগে গোয়ালন্দ থেকে সরাসরি রাজবাড়ি যাওয়া যেত, দৌলতদিয়া থেকে যাওয়া যেত না। তো উনি গোয়ালন্দ থেকে ট্রেন ধরে রাতের বেলা এসে নামেন, রাজবাড়িতে এসে নামেন। ওখানে ওনাকে একজন নিতে এসে দেখে অনেক রাত্রে আসে, অনেকক্ষণ খোঁজাখুঁজি দেখে ওনার নেওয়ার জন্য কেউ নাই। তো একজন এসে বলে যে ভাই আমি আপনাকে নিতে আসছি। তখন উনি বলে যে তোমাকে তো আমি চিনি, তুমি তো একসময় এই এলাকায় চুরি চামারি করতে, ডাকাতি করতে, তুমি কি ভালো হয়ে গেছো? বলে হ্যাঁ আমি এখন ভালো হয়ে গেছি, এখন আমি এইগুলো কিছু করি না। তো অনেক গল্প টল্প করতে করতে আসছে, বাড়ির কাছে চলে আসছে উনি। তো অনেক ভালো ভালো উপদেশ দিয়েছে ওই ভাইয়াটা যে এগুলো করবা না, এগুলো ভালো না, এরকম অনেক উপদেশ দিয়েছে। বলে জি জি এরকম বলে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছে। তো এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়িতে চলে গেছে, তখন বাড়িতে যাওয়ার পর উনি বলছে যে আজকে তো ওই চোরটা আপনারা তো কাউকে পাঠান নাই, ওই চোরটাই তো আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। তখন বলছে কি বলো, ওই চোরটা তো বেশ অনেকদিন আগেই গ্রামবাসী তাকে মেরে ফেলেছে। তখন উনি তো অনেক শিক্ষিত লোক ছিলেন, উনি তো এগুলো বিশ্বাসই করতেন না যে এটাও হতে পারে নাকি। তারপর উনি এসব প্রমাণ পেয়েছেন যে হ্যাঁ এটা হতে পারে। তো ওর এই একটা ভালো কাজই হয়তো সারা জীবনে ওনার মৃত্যুর পরে এরকম একটা ব্যাপার শোনা যায় আর কি। তো রাসেল ভাই যে হসপিটালের কথা বলি, এখন সে হসপিটাল আছে। তো সমস্যা হলো যখন এই ধরনের ঘটনা ঘটতে থাকলো, তখন একজন বুজুর্গ ব্যক্তি ওখানে আসেন। আসার পরে উনি একটা রিচুয়াল করেন। তো রিচুয়ালটা করার পর স্টিল নাও ওই হসপিটালে ওই ধরনের কারো ক্ষতি হয় নাই। হসপিটালের পাশে ওখানে হয়তো এখনো অনেক এরকম কিছু অশরীরী দেখা যায়, কিন্তু স্টিল নাও ওই বুজুর্গ ব্যক্তির ওই রিচুয়ালটা করার পরে আজ পর্যন্ত কাউকে ক্ষতি হয় নাই। আসলে একটা বিষয় আমি বলি, এর আগেও আমি বিভিন্ন ঘটনার সময় শেষ দিকে এসে বলেছি যে মৃত্যুর পরে এই যে আমরা বিভিন্ন অবয়ব গুলা দেখি, এগুলো সম্পর্কে না বললেই না যে কিভাবে এটা আসে। কারণ এটা হয়তো আমাদের মনে একটা ভুল ধারণা সৃষ্টি হতে পারে যে মৃত্যুর পর আত্মা ইল্লিন বা সিজ্জিনে চলে যায়, তাদের ফেরত আসার কোনো সম্ভাবনাই থাকে না। অন দ্য ডে অফ জাজমেন্ট মানে বিচার দিবসে আল্লাহ তাআলা তাদেরকে রিলিজ করবেন বিচার করার জন্য, তার আগ পর্যন্ত আত্মা মুক্তি পাবে না। সুতরাং এই যে অবয়বে যেই ভয়গুলো আমরা পাই, এগুলো শুধু দুষ্ট জিনের মানে কাজ ছাড়া কিছুই নয়, এখানে আত্মার কোনো ব্যাপার নেই।